রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের রাজধানী তেহরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাকে টার্গেট করে হামলা করেছে জায়নবাদী ইসরায়েল। ইরানের স্থানীয় সময় ভোর 4টার দিকে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা করা হয়। এদিকে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে যে এই অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইরানকে সতর্ক করে বলেছেন তারা যেন কোনোভাবেই যুক্তরাষ্ট্রের স্বার্থ বা কোনো মার্কিন নাগরিককে টার্গেট না করে। এদিকে জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস জানিয়েছেন জার্মানি ইউক্রেনকে টাউরাস ক্রুজ মিসাইল দেবে না। আমেরিকা যে গোল্ডেন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম গড়ে তোলার পরিকল্পনা করছে তার কঠোর সমালোচনা করেছে চীনের সামরিক বাহিনীর সংবাদপত্র। ইরানের রাজধানী তেহরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাকে টার্গেট করে হামলা করেছে ইসরায়েল। ইরানের স্থানীয় সময় ভোর 4টার দিকে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা করা হয়। তেহরান সময় ভোর 5:30টার দিকে ওই হামলার কথা নিশ্চিত করেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তেল আবিবের স্থানীয় সময় ভোর 5টার দিকে কথা জানান ইসরায়েলি মন্ত্রী কাটজ। আরও জানান ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে, কারণ শিগগিরই ইরান তাদের উপর পাল্টা হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন তারা। ইসরায়েল যখন ইরানে হামলা চালায় তখন তেহরান ও ইসরায়েলের মানুষ প্রায় সবাই ছিল ঘুমে। পরে হামলা ও সাইরেনের বিকট শব্দে তাদের ঘুম ভাঙে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানের পরমাণু স্থাপনাকে কেন্দ্র করে হামলা করা হয়েছে। এই হামলা অনির্দিষ্টকাল ধরে চলবে। ইসরায়েলি সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তাও জানিয়েছেন যে পারমাণবিক কর্মসূচিকে টার্গেট করা হয়েছে। তিনি আরও বলেন ইরানের কাছে এত বেশি পরমাণু উপাদান মজুদ আছে যে যা দিয়ে তারা কয়েক দিনের মধ্যেই পারমাণবিক বোমা তৈরি করতে পারে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে ইসরায়েলের হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধান মেজর জেনারেল হোসেন সালামি নিহত হয়েছেন। এই হামলায় নিহত হয়েছেন পরমাণু বিজ্ঞানী সহ আরও কয়েকজন শীর্ষস্থানীয় নেতা। প্রেস টিভি জানায় তেহরানে ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদর দপ্তরে হামলা হয়েছে। ইরানিয়ান আর্মড ফোর্সেসের কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদও এই হামলায় নিহত হয়েছেন। এছাড়াও নিহত হয়েছেন পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেহরানসি এবং 25 বছর ধরে দেশটির পারমাণবিক শক্তি বিষয়ক সংস্থার প্রধানের দায়িত্বে থাকা ফারেদুন আব্বাসি। ইসরায়েলের হামলায় তেহরানের আবাসিক এলাকা এবং অন্যান্য অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নাতানজ, খোরামাবাদ, খোন্দাব এবং আরও বেশ কিছু স্থানে হামলা চালানো হয়। এদিকে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে যে এই অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই। ইরানে ইসরায়েলের হামলা চালানোর পরপরই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি বলেছেন এই অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই ইরান যেন যুক্তরাষ্ট্রের স্বার্থ বা কোনো মার্কিন নাগরিককে লক্ষ্য না করে। রুবিও বলেন ইসরায়েল ইরানের বিরুদ্ধে একতরফা সামরিক পদক্ষেপ নিয়েছে। ইরানের বিরুদ্ধে এই হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা এখন আমাদের প্রধান দায়িত্ব। তিনি আরও বলেন ইসরায়েল আমাদের জানিয়েছে যে তারা আত্মরক্ষার্থে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন এরই মধ্যে আমাদের সেনাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি আমরা আমাদের আঞ্চলিক মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছি। জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস জানিয়েছেন জার্মানি ইউক্রেনকে টাউরাস ক্রুজ মিসাইল দেবে না। ইউক্রেনকে যারা সামরিক সহায়তা দিচ্ছে তাদের মধ্যে জার্মানি অন্যতম। তবু বার্লিন এখন পর্যন্ত ইউক্রেনকে টাউরাস মিসাইল দেয়নি। এই মিসাইলগুলো 300 মাইল বা 480 কিলোমিটার দূরত্বের মধ্যে আঘাত হানতে পারে। একই সংবাদ সম্মেলনে মন্ত্রী জানিয়েছেন ইউক্রেনের জন্য চলতি বছরে জার্মানির সামরিক সহায়তার পরিমাণ 7 বিলিয়ন ইউরোতে গিয়ে দাঁড়িয়েছে। এখনও 1.9 বিলিয়ন ইউরো সহায়তা পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষায় আছে। আমেরিকা যে গোল্ডেন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম গড়ে তোলার পরিকল্পনা করছে তার কঠোর সমালোচনা করেছে চীনের সামরিক বাহিনীর সংবাদপত্র। সেখানে সতর্ক করে বলা হয়েছে আমেরিকার এই পদক্ষেপ বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতাকে হুমকিতে ফেলে দেবে। একই সাথে এটা মহাকাশ কেন্দ্রিক অস্ত্র প্রতিযোগিতা আরও উস্কে দেবে। চীনা সামরিক বাহিনীর সংবাদপত্র PLA ডেইলির এক মন্তব্য প্রতিবেদনে বলা হয়েছে গোল্ডেন ডোম সিস্টেমের উন্নয়ন এবং মার্কিন মহাকাশ বাহিনীর দ্রুত শক্তি সম্প্রসারণের প্রচেষ্টা
বহির্জগতের আরও সামরিকায়ন করবে। এতে বড় পরাশক্তিগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আরও বেড়ে যাবে। আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণের যেসব নীতিমালা রয়েছে সেগুলো চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে ওই লেখায় আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ওয়াশিংটন সম্প্রতি গোল্ডেন ডোম কর্মসূচির জন্য তৎপরতা জোরদার করেছে। এই কর্মসূচিতে তারা $175 বিলিয়ন ব্যয়ের পরিকল্পনা নিয়েছে। জেনারেল মাইকেল গেটলিনের নেতৃত্বে সেখানে একটি টেকনিক্যাল সমন্বিত পরিকল্পনা টিম গড়ে তোলারও পরিকল্পনা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। মার্কিন মহাকাশ বাহিনীর মহাকাশ অপারেশনের সহকারী প্রধান গেটলিনকে এই গোল্ডেন ডোম কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার নিযুক্ত করা হয়েছে। ব্রিটেন এই মুহূর্তে ইসরায়েলি সেনাদেরকে তাদের দেশেই প্রশিক্ষণ দিচ্ছে বলে জানা গেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। লেবার দলের এক এমপির প্রশ্নের জবাবে সশস্ত্র বাহিনী বিষয়ক পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি অফ স্টেট স্বীকার করেছেন যে গাজায় ইসরায়েলের হামলা নিয়ে ব্রিটিশ সরকার উদ্বেগ জানালেও এই মুহূর্তে ইসরায়েলি সেনাদেরকে ব্রিটেনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী লুক পোলার্ড বলেন, ইসরায়েলের সাথে ব্রিটেনের নিয়মিত লেনদেনের অংশ হিসেবে ব্রিটেন ইসরায়েলি ডিফেন্স ফোর্সের সীমিত সংখ্যক যোদ্ধাকে ব্রিটেনে প্রশিক্ষণ দিচ্ছে। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজায় যে যুদ্ধ শুরু করেছে সেখানে শুরু থেকেই ব্রিটেন সমর্থন দিয়ে এসেছে। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনী ব্যাপক গণহত্যা চালাচ্ছে এবং সেখানে তারা বিভিন্ন মানবতা বিরোধী অপরাধে জড়িয়েছে। এসব অভিযোগের পরও তাদেরকে সহায়তা দিয়ে যাচ্ছে ব্রিটেন। এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য প্রাইভেট বিমান ব্যবহারের অনুমোদন দিয়েছে ইউক্রেনের মন্ত্রিসভা। 11 জুন এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্রথমবারের মতো বড় ধরনের একটা কাঠামো গড়ে তোলা হলো যেখানে এয়ার ডিফেন্স অপারেশনের জন্য প্রাইভেট বিমান ব্যবহার করা হবে। এই প্রস্তাবের অধীনে বেসরকারি বিমানগুলো সাময়িকভাবে এয়ার ডিফেন্সের জন্য নিবন্ধিত করা হবে। এজন্য সময়সীমা কমিয়ে 10 দিন করা হয়েছে। এর আগে রাষ্ট্রীয় অ্যাভিয়েশনের যে কোনো বিমানের নিবন্ধনের জন্য 2 থেকে 6 মাস সময় লাগত। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী উমিয়েরভ বলেছেন, এতদিন পর্যন্ত এয়ার ডিফেন্সের কাজে কোনো বেসামরিক বিমানকে ব্যবহারের কোনো আইনি ভিত্তি ছিল না। যদিও উদ্বিগ্ন নাগরিকদের অনেকে তাদের সরঞ্জাম ব্যবহারের প্রস্তাব দিয়েছিলেন। তিনি বলেন, মন্ত্রিসভার এই সিদ্ধান্ত এয়ার ডিফেন্সের সক্ষমতাকে আরও জোরদার করবে। গাজায় সরাসরি সংঘাতে জড়িত ইসরায়েলের একটি প্রতিরক্ষা কোম্পানি ইউরোপীয় ইউনিয়নের তহবিল নিয়ে বিপুল সহায়তা নিয়ে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন সামরিক প্রকল্পে অংশ নেওয়ার জন্য বিদেশি মালিকানার প্রতিষ্ঠানের উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়ার ইসরায়েলি কোম্পানিটি সেখানে যুক্ত হয়েছে। ইনভেস্টিগেট ইউরোপ এবং রিপোর্টার্স ইউনাইটেড এই তথ্য জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য ইউরোপিয়ান ডিফেন্স ফান্ড বা ইডিএফ গড়ে তোলা হয়েছে। এরপরও সেখান থেকে গ্রিসের কোম্পানি ইন্ট্রাকম ডিফেন্সকে অন্তত 15 মিলিয়ন ইউরো দেওয়া হয়েছে। 2023 সালের মে মাসে ইসরায়েলের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত অ্যারোস্পেস ও প্রতিরক্ষা কোম্পানি গ্রিসের এই কোম্পানিটিকে অধিগ্রহণ করে। তারপর থেকে কোম্পানিটি ওই অর্থ পেয়েছে। ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ বা IAI এর নিয়ন্ত্রণ করে ইসরায়েল সরকার। ইউরোপের ক্রমবর্ধমান এয়ার ডিফেন্সের চাহিদা মেটানোর কথা বলে ইসরায়েলের এই কোম্পানি গ্রিসের প্রতিরক্ষা কোম্পানিটি অধিগ্রহণ করে। তদন্তে দেখা গেছে ইন্ট্রাকম ডিফেন্স এই মুহূর্তে 15টি কর্মসূচির সাথে জড়িত। এর মধ্যে 7টিতে ইউরোপীয় বিভিন্ন দেশের সরকারও সরাসরি অর্থায়ন করেছে। এমনকি কোম্পানিটি ইসরায়েলের কাছে বিক্রি হওয়ার পর এবং গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পরেও সেখানে অর্থায়ন করা হয়েছে। ইটালির চেম্বার অফ ডেপুটিস ভারতের সাথে একটি সামরিক সহযোগিতা চুক্তির অনুমোদন দিয়েছে। এখন চুক্তিটি সিনেটের অনুমোদনের অপেক্ষায় আছে। 2025 সাল থেকে 2029 সালের জন্য সরকার যে অ্যাকশন প্ল্যান নিয়েছে তারই অংশ এই চুক্তি। এই চুক্তির অধীনে 2 দেশের মধ্যে কৌশলগত বৈঠক, অংশীদারিত্ব ও ওয়ার্কিং গ্রুপ গড়ে তোলা হবে। বুধবার ইটালির চেম্বার অফ ডেপুটিস সর্বসম্মতিতে চুক্তিটির অনুমোদন দেয়। এই চুক্তির মাধ্যমে 2 দেশের মধ্যে সামরিক সহযোগিতা গড়ে তোলা হবে। এর মধ্যে থাকবে প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময়, প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার মতো বিষয়গুলো। 2023 সালের 9 অক্টোবর রোমে এই চুক্তি বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছিল। এই সামরিক চুক্তি শুধু দ্বিপাক্ষিক কোনো পদক্ষেপ নয়, এর মাধ্যমে বহুমাত্রিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলা হবে এবং ইটালির প্রতিরক্ষা শিল্পের আন্তর্জাতিক অবস্থানকে আরও সংহত করা হবে। চুক্তির অধীনে বাৎসরিক বৈঠকের মাধ্যমে 2 দেশে তাদের কৌশলগত অগ্রাধিকার ঠিক করবে, অগ্রগতি পর্যবেক্ষণ করবে এবং বৈশ্বিক ঘটনা প্রবাহের সাথে তাল রেখে সহযোগিতার মাত্রা নিয়ন্ত্রণ করবে।
আশঙ্কা করা হচ্ছিল, আর সেটাই সত্যি হলো। শুক্রবার সকাল থেকে ইসরায়েল ইরানের পারমাণবিক এবং সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানো শুরু করেছে। ইসরায়েলি সেনাবাহিনী ইরানের রাজধানী তেহরান এবং এর আশেপাশের এলাকাগুলিতেও বিমান হামলা চালিয়েছে। ইরানের সরকারি সংবাদ মাধ্যম এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। ইসরায়েলের সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, তারা ইরানের পারমাণবিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটসও ইরানে বিমান হামলার কথা জানিয়েছেন। তবে ইরানের ঠিক কোন কোন জায়গায় হামলা চালানো হয়েছে তা তিনি স্পষ্ট করেননি। ইরানের পারমাণবিক স্থাপনা সহ দেশটির বিভিন্ন স্থানে ইসরায়েলের প্রাণঘাতী হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র আবুল ফজল শেখার্চি বলেন, জায়নবাদী এই হামলার জবাব অবশ্যই ইরানি সশস্ত্র বাহিনী দেবে। মুখপাত্র আরও বলেন, ইসরায়েলকে তার হামলার চড়া মূল্য দিতে হবে এবং ইরানের সশস্ত্র বাহিনীর কঠোর জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে। এদিকে ইরানের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র রয়টার্সকে বলেছে, ইসরায়েলের হামলার জবাব হবে কঠোর এবং ফলাফল নির্ণায়ক। ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি হামলায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি সহ আরও বেশ কয়েকজন সামরিক ও বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। ইরানের একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনা এবং সামরিক কমান্ডারদের ওপর হামলার প্রতিক্রিয়ায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলকে তিক্ত ও বেদনাদায়ক পরিণতির জন্য প্রস্তুতি নিতে বলেছেন। শুক্রবার ভোর থেকে শুরু করে কয়েক দফায় ইসরায়েল ইরানের অন্তত 6টি স্থানে হামলা চালিয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তেহরান থেকে প্রায় 225 কিলোমিটার দক্ষিণে নাতাঞ্জ শহরে অবস্থিত ইরানের প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে তার দেশ। ইরানের যেসব বিজ্ঞানী দেশটির জন্য পারমাণবিক বোমা তৈরির কাজে নিযুক্ত ছিলেন, তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। তিনি আরও বলেন, যতদিন প্রয়োজন ততদিন এমন হামলা চলবে। ইরানের একাধিক পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা সহ বিভিন্ন সামরিক স্থাপনায় তেল আবিবের হামলার কঠোর জবাব দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে তেহরানের একটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে। ইসরায়েলি হামলার প্রতিশোধ হবে কঠোর ও মারাত্মক, বলেছেন ওই কর্মকর্তা। পাল্টা হামলা আসন্ন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কখন ও কিভাবে হামলা হবে তা নিয়ে সর্বোচ্চ পর্যায়ে আলোচনা চলছে। তেল আবিব বলেছে, তেহরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করতে একটি দীর্ঘমেয়াদী অভিযানের শুরু হিসেবে এই হামলা চালালো তাদের সামরিক বাহিনী। ইসরায়েলে পাল্টা হামলা চালাতে প্রায় 100টি ড্রোন পাঠিয়েছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেভরিন সাংবাদিকদের বলেন, ইসরায়েলের ভূখণ্ডের দিকে প্রায় 100টি ড্রোন পাঠিয়েছে ইরান, যেগুলো আমরা প্রতিহত করার চেষ্টা করছি। বিশ্বের ক্রসরোডে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় শক্তি ইরান। 2000 বছরের ইতিহাসে এই দেশটি বারবার প্রমাণ করেছে, শুধু ভৌগোলিক সুবিধাই নয়, এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক কৌশল ও অসাধারণ সামরিক বুদ্ধিমত্তা। ইরানের রহস্য কোথায় লুকিয়ে, কিভাবে এটি বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হলো? আসুন ডুব দিই ইরানের ইতিহাস ও বর্তমানের গভীরে। ভৌগোলিক শ্রেষ্ঠত্ব। বিশ্বের কেন্দ্রে ইরান। ইরান বিশ্বের প্রাচীন সভ্যতার অন্যতম অংশ। প্রায় 500 বছর ধরে একীভূত ভূখণ্ডে বিরাজমান এই দেশটি ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত। এর ভৌগোলিক অবস্থান এটিকে আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। সীমান্তের রক্ষা কবচ। ইরানের 7টি দেশের সঙ্গে সীমান্ত রয়েছে। পূর্বে পাকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান এবং পশ্চিমে ইরাক, তুরস্ক, আর্মেনিয়া ও আজারবাইজান। এই বিস্তৃত সীমান্ত ইরানকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। হরমুজ প্রণালী, বিশ্ব অর্থনীতির হৃদয়। ইরানের দক্ষিণে অবস্থিত হরমুজ প্রণালী পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। এখান দিয়ে বিশ্বের 20% তেল ও গ্যাস সরবরাহ হয়। ইরান যদি তার নৌবাহিনী ব্যবহার করে এই প্রণালী বন্ধ করে দেয়, তবে বৈশ্বিক অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। যুদ্ধের মাঠে ইরানের কৌশলগত শ্রেষ্ঠত্ব। ইরান শুধু ভৌগোলিকভাবে নয়, সামরিক কৌশলেও অনন্য। 1980 সালে ইরাকের আক্রমণে ইরান প্রতিরোধ করতে সক্ষম হয়। ইরানের পাহাড়ি অঞ্চল আক্রমণকে কঠিন করে তুলেছিল এবং ইরাকের সেনাবাহিনী 2 বছর চেষ্টা করেও মূল ইরানি শহরগুলোর দখল নিতে ব্যর্থ হয়। প্রাকৃতিক সুরক্ষা। ইরানের উত্তর ও দক্ষিণে বিশাল পর্বতশ্রেণী রয়েছে, যা দেশটিকে প্রাকৃতিকভাবে সুরক্ষা দেয়। এছাড়া ইরান বিশ্বের তেল ও গ্যাসের 15% রিজার্ভের অধিকারী, যা এর অর্থনৈতিক শক্তিকে বাড়িয়ে তুলেছে।
1979 সালের ইসলামী বিপ্লব বিশ্ব রাজনীতিতে নতুন অধ্যায়। 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরান বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় প্রবেশ করে। আমেরিকার সঙ্গে সম্পর্কের অবনতি এবং ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান গ্রহণের মাধ্যমে ইরান পুরো মধ্যপ্রাচ্যে তার প্রভাব বিস্তার করেছে। প্রতিরোধ অক্ষের নেতা ইরান হামাস, হিজবুল্লাহ ও হুথিদের মতো গ্রুপগুলোকে সমর্থন দিয়ে তার শত্রুদের ওপর চাপ সৃষ্টি করে। এসব গোষ্ঠী ইসরায়েল ও অন্যান্য আরব দেশগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। প্রযুক্তিতে ইরানের উত্থান। ইরানের ড্রোন প্রযুক্তি ক্রমাগত উন্নত হচ্ছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ইরানের তৈরি ড্রোন ব্যবহার করে হামলা চালানো হচ্ছে, যা ইরানের সামরিক ক্ষমতাকে বাড়িয়ে তুলেছে। পশ্চিমা শক্তির জন্য চ্যালেঞ্জ। ইরান পশ্চিমা শক্তিগুলোর জন্য একটি কঠিন লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। এর সামরিক শক্তি, ভৌগোলিক অবস্থান এবং রাজনৈতিক কৌশল এই দেশটিকে কেবল শক্তিশালীই করেনি, বরং তা বিশ্বমঞ্চে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের মর্যাদা দিয়েছে। ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রে শীর্ষে ইরান, এক নীরব বিপ্লবের গল্প। একটা সময় ছিল যখন যুদ্ধক্ষেত্রে ইরানকে মুখোমুখি হতে হতো সীমাহীন ঘাটতি। ইরান যুদ্ধ চলেছিল টানা 8 বছর। সেই যুদ্ধে ছিল না পর্যাপ্ত ট্যাঙ্ক বিরোধী গাইডেড ক্ষেপণাস্ত্র। শত্রুর ট্যাঙ্ক সামনে এলে ইরানিরা ছিলেন প্রায় নিরস্ত্র। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর শুরু হয় প্রস্তুতি, শুরু হয় প্রতিশোধের বীজ বপন, শুরু হয় এক নতুন অধ্যায়। আজ সেই অধ্যায়ের নাম আলমাস। পার্স টুডের প্রতিবেদনে উঠে এসেছে এই গল্প। ইরান এখন আর পিছিয়ে নেই, বরং ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রে তারা বিশ্বমঞ্চের শীর্ষ সারিতে। আধিপত্য ভাঙার ঘোষণা। একসময়ের ট্যাঙ্ক ধ্বংসকারী ক্ষেপণাস্ত্রগুলো ছিল এক বড় সীমাবদ্ধতা। তাতে ছিল না স্বাধীনতা। চালককে অবিরাম নজর রাখতে হতো লক্ষ্যবস্তুর উপর। ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগ পর্যন্ত থাকতে হতো গাইডেন্সে। এর মানে ছিল চালকও ঝুঁকির মধ্যে। যখন আধুনিক সেন্সর আর ড্রোন প্রযুক্তি এগিয়ে আসে, তখন পুরনো এই পদ্ধতিগুলো হয়ে পড়ে বিপদজনক। দৃষ্টিগোচরে থাকা মাত্রই ধরা পড়ে উৎক্ষেপণের স্থান। নির্দেশক ব্যক্তি হয়ে যায় সহজ টার্গেট। এই বাস্তবতায় দরকার পড়ে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রের। ফায়ার অ্যান্ড ফরগেট মানে ছুঁড়ে দিলেই ভুলে যাও। টপ ডাউন অ্যাটাক মানে উপর থেকে ট্যাঙ্কের দুর্বল ছাদে আঘাত। পশ্চিমের দেশগুলো বানিয়েছে জ্যাভলিন ও স্পাইকের মতো ক্ষেপণাস্ত্র, আর ইরান তারা এনেছে আলমাস, একটি ক্ষেপণাস্ত্র যা সেই একচেটিয়া আধিপত্য ভেঙে দিয়েছে। আলমাস ইরানের ঘরোয়া প্রযুক্তির বিস্ময়। 2020 সালে প্রথম প্রকাশ পায় আলমাস ক্ষেপণাস্ত্র। আবাবিল 3 ড্রোন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এটি। আঘাত করে সাজোয়া ড্রোন, দুর্গ, এমনকি সেনা সদস্যদের উপর। সবচেয়ে বড় কথা, এটি উৎক্ষেপণ করা হয় বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে। ড্রোন, হেলিকপ্টার, যানবাহন, এমনকি ব্যক্তিও এটি ব্যবহার করতে পারে। আলমাসের রয়েছে 4টি মডেল। আলমাস 1 পাল্লা 200 মিটার থেকে 4 কিলোমিটার, নির্দেশিকা পদ্ধতি 2 বিন্দু, বিশেষভাবে নির্মিত দুর্গ ধ্বংসে। আলমাস 2 পাল্লা 7 কিলোমিটার, উপযুক্ত সম্মুখভাগের গভীরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে। কোবরা হেলিকপ্টার থেকে উৎক্ষেপণ করা যায়। আলমাস 3 পাল্লা 10 কিলোমিটার, লক অন ক্ষমতা সম্পন্ন, অনুসরণ করে উন্নত নির্দেশিকা পদ্ধতি। বদর দেখতে আলমাসের মতোই, পাল্লা 200 থেকে 2000 মিটার, ভেদ করতে পারে 600 মিলিমিটার সাজোয়া ইস্পাত। এটা যেন ট্যাঙ্কের হৃদয়ে ঢুকে ছিঁড়ে ফেলা এক ইস্পাতের শানিত কবিতা। আলমাস 4 এবং এনলোস এখন উন্নয়ন পর্যায়ে, তাদের নিয়ে চলছে নীরব প্রস্তুতি ভবিষ্যতের আরও ধ্বংসাত্মক সংস্করণে। কৌশলগত জাদু। এই ক্ষেপণাস্ত্র শুধু যুদ্ধের সরঞ্জাম নয়, এটি কৌশলের অংশ। মোহাজের 10 ড্রোনের সঙ্গে যুক্ত হয়ে আলমাস হয়ে উঠেছে দূরপাল্লার আক্রমণের হাতিয়ার। নৌযুদ্ধে হালকা ও দ্রুতগামী শত্রু জাহাজ ধ্বংসে আলমাস এক সাশ্রয়ী সমাধান। এমনকি এটি প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে ব্যয়বহুল প্রতিরক্ষা কিনতে বাধ্য করে। সবচেয়ে বড় শক্তি হলো আলমাস তৈরি হয়েছে ইরানের মাটিতে। বিদেশি নির্ভরতা নেই, নিজেদের প্রযুক্তিতে নিজেদের রক্ষা। এটাই ইরানের আত্মনির্ভরতা, এটাই তাদের কৌশলগত অগ্রগতি। পরিণতি। বিশ্বের চোখ এখন পশ্চিমের দিকে নয়, তারা তাকাচ্ছে পূর্বের ইরানে, যেখানে নিষেধাজ্ঞা ঠেলে চাপের দেয়াল ভেঙে তৈরি হয়েছে এক নতুন অস্ত্র বিপ্লব। আলমাস সেই বিপ্লবের মুখ। একটি দেশ যা একসময় ছিল প্রতিরক্ষায় দুর্বল, আজ তারা বিশ্বের সামরিক প্রযুক্তির শীর্ষে। ইরান এখন শুধু একটি দেশ নয়, একটি বার্তা, একটি ঘোষণা। আমরাও পারি, আমরাও শীর্ষে উঠি, আমরাও ইতিহাস লিখি। আকাশ
আকাশে যখন নীরব ঝড় বইছে, যখন রাডারে ধরা না পড়ার প্রতিশ্রুতি নিয়ে উঠছে মার্কিন F-35, তখনই এক বিস্ময়ের নাম হয়ে উঠে এসেছে ইরানের বাফার 373। এটি কেবল একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নয়, এ যেন তেহরানের কণ্ঠে উচ্চারিত এক চ্যালেঞ্জ, যার প্রতিধ্বনি পৌঁছে গেছে ওয়াশিংটনের স্ট্র্যাটেজিক বাংকার থেকে শুরু করে তেল আবিবের যুদ্ধ পরিকল্পনা কক্ষে। হ্যাঁ, বাফার 373 এখন শুধু প্রযুক্তির দৃষ্টিতে একটি সামরিক সাফল্য নয়, বরং এটি হয়ে উঠছে প্রতিরোধের প্রতীক, আত্মনির্ভরশীলতার স্থপতি এবং এক অসম্মানজনক নীরবতাকে চূর্ণ করার অস্ত্র। 316 কিলোমিটার দূরে দেশীয়ভাবে তৈরি একটি ড্রোনকে নিখুঁতভাবে টার্গেট করে ধ্বংস করে দেওয়ার এই প্রদর্শন ছিল একটি ঘোষণার মতো, যা বলছে আমরাও পারি, এবং যখন পারি তখন বিশ্ব কাঁপে। এই সিস্টেমের হৃদয়ে রয়েছে এস ব্যান্ড এবং এল ব্যান্ডের যুগল রাডার, যা আজকের পৃথিবীর সবচেয়ে রহস্যময় যুদ্ধ বিমান মার্কিন F-35 এর মিথিক স্টিলথ ক্ষমতাকেও প্রশ্নবিদ্ধ করে তুলছে। ইরান জানাচ্ছে তারা এখন সেই বিমান শনাক্ত করতে সক্ষম যা কখনোই দেখা দেয় না, শুধু ধ্বংস রেখে যায় পেছনে। ইরান জানে কিভাবে পশ্চিমা নিষেধাজ্ঞা তাদের হাত বেঁধে রেখেছিল, কিন্তু তারা থামেনি, তারা নিজেদের সৃষ্টি করেছে। বাফার 373 আসলে শুরু হয়েছিল রাশিয়ার S-300 PMU-2 এর একটি প্রতিক্রিয়া হিসেবে, কিন্তু এটি আজ এক প্রতিস্থাপন নয়, এটি একটি উত্তরণ। ডুয়াল ব্যান্ড রাডার, সক্রিয় ইলেকট্রনিক স্ক্যানিং অ্যারে, শতাধিক টার্গেট ট্র্যাক করার ক্ষমতা এবং একসাথে 6টি শত্রু বিমানে আঘাত হানার সক্ষমতা। যে বিষয়টি সত্যি যুগান্তকারী তা হলো এর সায়েদ 4B ক্ষেপণাস্ত্র, যা 200 কিলোমিটার দূরে নিশানা বানাতে পারে একটানা আক্রমণে। এটি কেবল একটি যুদ্ধযন্ত্র নয়, এটি একটি কৌশলগত ভাষা যা বলছে তোমরা আর একতরফাভাবে আমাদের মাথার উপর দিয়ে উড়ে যেতে পারবে না। এটি বলছে তোমরা আর নিরাপদ নও। যদি এই সিস্টেম সত্যিই কার্যকর হয়, তাহলে এটি কয়েকটি গভীর পরিবর্তনের সূচনা করবে। আকাশসীমা সুরক্ষার এক নতুন সংজ্ঞা, যেখানে ইরান তার পারমাণবিক কেন্দ্র ও কৌশলগত ঘাঁটিগুলোকে নতুন আত্মবিশ্বাসে রক্ষা করতে পারবে। কূটনৈতিক শক্তির ভারসাম্যে নতুন উত্থান, যেখানে বাফার 373 হবে আলোচনার টেবিলে একটি চাপ সৃষ্টি করার অস্ত্র। নতুন রপ্তানি সুযোগ, যেখানে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা বা মধ্য এশিয়ার বহু দেশ পশ্চিমা বা রুশ ব্যয়বহুল সিস্টেমের বদলে বাফার 373 এর দিকে ঝুঁকবে। তবে কি আমরা একটি নতুন যুগে প্রবেশ করলাম? ইরানের সামরিক ঘোষণাগুলো বরাবরই নাটকীয়, সাহসী, কিন্তু প্রমাণের অভাবে সন্দেহে ঘেরা। স্টিলথ বিমান শনাক্ত করা আর আঘাত করা দুইটি ভিন্ন যুদ্ধ, একটিতে প্রযুক্তি চলে, অন্যটিতে সময়, সমন্বয় আর ভাগ্য। তবু একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, তেহরান এখন কেবল তাকিয়ে নেই, তারা সাড়া দিচ্ছে, এবং সেই সাড়া ধ্বনিত হচ্ছে উপসাগরের বাতাসে, স্টিলথের নীরবতার মধ্যে। তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসলেই দোরগোড়ায়? কেন এই প্রশ্ন উঠছে? ট্রাম্প যখন প্রেসিডেন্ট হয়েছিলেন তখনই তিনি বলেছিলেন যে কোনো মুহূর্তেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। ভাগ্যিস আমি এসেছি। কিন্তু এখন দেখা যাচ্ছে ট্রাম্প আসার পর পৃথিবী যেন দুভাগে ভাগ হয়ে গেছে। আগে ছিল ঠান্ডা যুদ্ধ আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে, সোভিয়েত রাশিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তারপর থেকে এই দুই মহাশক্তিধর দেশ একে অপরের পক্ষে লড়ছে। এরকম খুব একটা বড় করে দেখা যায়নি, এবং তার জন্য বিশ্বযুদ্ধ হয়ে যাবে এরকমটা ভাবা যায়নি। কিন্তু এখন কেন ভাবা যাচ্ছে? কোথায় কোথায় যুদ্ধ চলছে? এখন রাশিয়া ইউক্রেনে যুদ্ধ চালাচ্ছে। রাশিয়া একের পর এক আক্রমণ করছে ইউক্রেনের ওপর। কিন্তু এখান থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ কিভাবে হতে পারে? সবচেয়ে বড় কারণ হলো কদিন আগের একটি ছবি। ওভাল অফিসে দেখা গেল জেলেনস্কিকে কোনো কথা বলতে দেওয়া হচ্ছে না। জেলেনস্কিকে উঠে চলে যেতে হলো। অর্থাৎ ট্রাম্প জেলেনস্কির সঙ্গে কোনো সমঝোতায় যেতে চাইছে না। অন্যদিকে ট্রাম্প যখন প্রেসিডেন্ট হলেন তখন প্রথমেই তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন কে? পুতিন। অর্থাৎ আমেরিকা আর রাশিয়া এখন যেন ভাই ভাই। কিন্তু বাকি বিশ্ব ইউক্রেনের অপমান ইউরোপের অনেক দেশই মেনে নিতে পারছে না। ব্রিটেন, ফ্রান্স বলছে যদি দরকার হয় তাহলে পরমাণু যুদ্ধ হোক। ফ্রান্স এমনকি নিউক্লিয়ার অ্যাটাক করার জন্য প্রস্তুত। ইউরোপকে বাঁচানোর জন্য দরকার হলে নিউক্লিয়ার অ্যাটাক করা হবে। সত্যি কি নিউক্লিয়ার অ্যাটাক হতে পারে?
যদি পারমাণবিক যুদ্ধ হয় তাহলে ভয়ানক ব্যাপার ঘটবে। তাহলে কোন দেশের হাতে কত ওয়ারহেড আছে সেটা দেখা যাক। সবচেয়ে বেশি ওয়ারহেড রাশিয়া আর আমেরিকার কাছে। প্রত্যেকের কাছে প্রায় 5,000 নিউক্লিয়ার বোমা আছে, অর্থাৎ মোট 10,000 নিউক্লিয়ার বোমা। অন্যদিকে ফ্রান্সের কাছে 300, ব্রিটেনের কাছে 250 আর চীনের কাছে 500 নিউক্লিয়ার বোমা আছে। তাহলে হিসাব করে দেখলে রাশিয়া আর আমেরিকা যদি হাত মেলায়, বাকি বিশ্বের কাছে এত নিউক্লিয়ার বোমা নেই। তাহলে কি নিউক্লিয়ার যুদ্ধ হবে না? যদি নিউক্লিয়ার যুদ্ধ না হয় তাহলে কি হবে? ট্রাম্প একটি রাস্তা দেখিয়েছেন, বাণিজ্য যুদ্ধ বা ট্রেড ওয়ার। এক দেশ আরেক দেশের উপর শুল্ক চাপাচ্ছে আর তার জবাবে অন্য দেশ আরও বেশি শুল্ক চাপাচ্ছে। আমেরিকা আর চীনের মধ্যে এই মুহূর্তে যে লড়াই চলছে সেটা সারা বিশ্বকে প্রভাবিত করবে। যদি আমদানি শুল্ক বেড়ে যায় তাহলে প্রত্যেক জিনিসের দাম বাড়বে। এর প্রভাব পড়বে আমেরিকা, চীন এবং অন্যান্য দেশগুলোর উপর। চীন সরাসরি হুঁশিয়ারি দিয়েছে আমেরিকাকে, যে কোনো ধরনের যুদ্ধে তারা প্রস্তুত, তা শুল্ক যুদ্ধ হোক বা অস্ত্র পরীক্ষার যুদ্ধ। চীন ইতিমধ্যেই তাদের সেনাবাহিনী আরও শক্তিশালী করার জন্য প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে। এই প্রথম চীন এত বড় বাজেট বরাদ্দ করেছে তাদের সেনাবাহিনীর জন্য। এর মানে কি সরাসরি যুদ্ধের ইঙ্গিত? রাশিয়া কেন এগিয়ে? রাশিয়ার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি সক্রিয় সৈন্য আছে 15 লক্ষ। চীনের আছে 10 থেকে 12 লক্ষ সৈন্য। চীন এই সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু রাশিয়া এখনো এগিয়ে। বাজেট বরাদ্দ বাড়ানো হয়েছে প্রতিরক্ষা খাতে। এসব যুদ্ধের বাইরে আরও একটি যুদ্ধ হতে পারে, যে যুদ্ধ হতে পারে আরও ভয়ঙ্কর, যে যুদ্ধে শুধুমাত্র এই মহাশক্তিধর দেশগুলো নয়, পৃথিবীর প্রত্যেকটা দেশ ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বায়োওয়ার, নিউক্লিয়ার ওয়েপনের থেকেও মারাত্মক। বায়োওয়ার কোনো কেমিক্যাল নিয়ে যদি যুদ্ধ হয়, যদি একটা দেশ আরেকটা দেশের কাছে পৌঁছে দিতে পারে, তাহলে সেই দেশের যে পরিমাণ ক্ষতি হবে, সেই ক্ষতি কয়েক শতাব্দীতেও হয়তো মেটানো সম্ভব হবে না। কোভিড-19 সময় আমরা দেখেছি কিভাবে একটি ভাইরাস পুরো বিশ্বকে অচল করে দিতে পারে। বলা হয় চীন ইচ্ছে করেই কোভিড-19 ছড়িয়েছিল। যদি তাই হয়ে থাকে তাহলে তার সামলাতে যে কিলে যে গোবরে অবস্থা হয়েছিল মহাশক্তিধর আমেরিকার। আগের দুটি যুদ্ধ অর্থাৎ নিউক্লিয়ার ওয়েপন নিয়ে যুদ্ধ বা ট্রেড ওয়ার যদি হয়, সেখানে চীন কিছুটা পিছিয়ে থাকলেও বায়োওয়ার হলে চীন কিন্তু এগিয়ে। তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয়, তা নিউক্লিয়ার যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ বা বায়োওয়ার, যে কোনো রূপেই হোক না কেন, সারা বিশ্বের জন্য তা ভয়ানক পরিণতি বয়ে আনবে। ট্রাম্প, পুতিন, চীন সবাই যেন এক অদৃশ্য লড়াইয়ে জড়িয়ে পড়ছে। ইরানের রিভার্স ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তির জাদুকরী হাত, বিদেশি অস্ত্রকে নিজের করে নেওয়ার অসাধারণ ক্ষমতা। ইরানের রিভার্স ইঞ্জিনিয়ারিং। মার্কিন ড্রোন হোক বা ন্যাটোর অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, ইরানের বিজ্ঞানীরা সেগুলোকে হুবহু কপি করে ফেলেন যেন জাদুর ছোঁয়ায়। এই দক্ষতা শুধু ইরানের সামরিক শক্তিকে বাড়িয়েই দেয়নি, বরং বিশ্বের শক্তিশালী দেশগুলোর জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিভাবে ইরান এই অসাধ্য সাধন করছে? রাশিয়ার সহায়তায় ইরানের প্রযুক্তি বিপ্লব। সিএনএন একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, রাশিয়া ইউক্রেন যুদ্ধে আটক মার্কিন ও ন্যাটো অস্ত্র ইরানে পাঠাচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর জন্য। মার্কিন জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল থেকে শুরু করে স্টিঙ্গার অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম সবই ইরানের গবেষণাগারে পৌঁছেছে। ইরানি বিজ্ঞানীরা সেগুলোকে বিশ্লেষণ করে হুবহু কপি তৈরি করেছে। এই প্রক্রিয়ায় ইরান শুধু বিদেশি প্রযুক্তি শিখছে না, বরং নিজস্ব অস্ত্রশস্ত্রের ভাণ্ডারও সমৃদ্ধ করছে। ইরানের রিভার্স ইঞ্জিনিয়ারিং এর সাফল্যের গল্প। ইরান রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে একের পর এক সাফল্য অর্জন করেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো মার্কিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র কপি করা। মার্কিন ড্রোন কপি। 2011 সালে ইরান একটি মার্কিন ড্রোন জব্দ করে, যার নাম ছিল RQ-170 সেন্টিনেল। এই ড্রোনটি তৈরি করেছিল বিখ্যাত মার্কিন কোম্পানি লকহিড মার্টিন। ইরানি বিজ্ঞানীরা এই ড্রোনটি রিভার্স ইঞ্জিনিয়ার করে তৈরি করে শাহিদ 171 ড্রোন। 2018 সালে ইসরায়েল এই ড্রোনগুলোর মধ্যে একটি আটকায় এবং নিশ্চিত করে যে এটি সেন্টিনেলের হুবহু কপি। তুফান অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। ইরানের তুফান অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল মার্কিন BGM-71 TOW মিসাইল থেকে রিভার্স ইঞ্জিনিয়ার করা। এই মিসাইলটি ইরানের সামরিক শক্তির একটি বড় অস্ত্রে পরিণত হয়েছে। নিজস্ব প্রযুক্তির বিকাশ। ইরান শুধু বিদেশি প্রযুক্তি কপি করেই থেমে থাকেনি, বরং নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনেও সাফল্য দেখিয়েছে।
শাহেদ সিরিজ ড্রোন। ইরানের শাহেদ সিরিজ ড্রোন বিশ্বব্যাপী আলোচিত। এই ড্রোনগুলো সাফল্য দেখে চীন ও তুরস্ক একই ধরনের ড্রোন তৈরি করেছে। চীনের সানফ্লাওয়ার 200 এবং তুরস্কের আজাব ড্রোনের সাথে ইরানের শাহেদ ড্রোনের আকর্ষণীয় মিল রয়েছে। 358 মিসাইল। ইরানের তৈরি 358 মিসাইল একটি অত্যাধুনিক অস্ত্র যা মার্কিন যুক্তরাষ্ট্রকেও ভাবিয়ে তুলেছে। ল্যান্সেটের মতো নতুন ড্রোন। জানা গেছে ইরান রাশিয়া ল্যান্সেট ড্রোনের মতো একটি নতুন ড্রোন তৈরি করেছে। ফোর্বস এর প্রতিবেদন অনুযায়ী ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC ল্যান্সেটের নকশা ও কার্যকারিতা বিশ্লেষণ করে একই ধরনের ড্রোন তৈরি করেছে। ইরানের রিভার্স ইঞ্জিনিয়ারিং দক্ষতা শুধু প্রযুক্তিগত সাফল্য নয়, বরং এটি একটি দেশের অদম্য ইচ্ছা শক্তির প্রতীক। বিশ্বের শক্তিশালী দেশগুলোর জন্য এটি একটি স্পষ্ট বার্তা, ইরান শুধু অনুকরণ করে না। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।